সাময়িকভাবে এই কোটার যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে এবং তখন প্রায় 350 নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই বিষয়টার যে ইমপ্লিকেশন আপনারা হয়তো আলোচনায় বলেননি, কিন্তু তাদের যে পারফরমেন্স এবং প্রত্যাশার যে জায়গাটা সেটা পূরণ করতে পারেনি বলে কোটার এই শতাংশটা আসলে কমিয়ে এনে এটাকে বাতিল করা যায় কিনা সেই পরামর্শ দিলেও, কিন্তু আবার পরবর্তীতে 1997 সনে দেখলাম বর্তমান শাসক দল আবার প্রায় 56% কোটা নিয়ে এসছে, যেখানে মুক্তিযোদ্ধাদের 30% ছিল। আর তো হিসাব সবাই জানেন, এটা আর সময় নষ্ট না করি, তাহলে মেধার ভিত্তিতে 45% কিংবা 44% আর ওখানে 56 চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আকবর আলী খানের যে গবেষণা, সেই জায়গাটায় আমি এটা বলতে চাই, তিনি যে জিনিসটি বলছেন ইকুয়ালিটি এবং ইকুইটির দুটো ইস্যু আছে। আমি নিজেও নীতিবিদ্যা এবং ডেভেলপমেন্ট এথিক্সে কাজ করি। তো ইকুয়ালিটি হচ্ছে যে 10 জনের মধ্যে 10 টাকা ভাগ করে দেওয়া, আর ইকুইটি হচ্ছে যে 10 জনের মধ্যে 5 জন যদি খুব অর্থশালী হয়, বাকি অভাবী 5 জনকে 2 টাকা করে দেওয়ায় সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তার মানে 5 জনকে বাদ দিলে ওই 5 জনের মধ্যে আপনি বন্টন করতে পারেন, দ্যাট ইজ কল ইকুইটি, ইকুয়ালিটি ফর দি ইকুয়ালস। যে 5 জনকে দিচ্ছেন না তাদের সামর্থ্য আছে, অতএব তারা না পেলেও বঞ্চিত নয়, আর যাদের নেই তাদের মধ্যে বন্টনের সময় আপনি সমভাবে করবেন। কোটা আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা যেই বক্তব্যটা দিচ্ছে সেটা হচ্ছে তারা কোটা বাতিল চায়নি। তারা বলেছে যে এই মুহূর্তে আমাদের শিক্ষার্থী যারা গ্র্যাজুয়েট হচ্ছে এবং যাদের যোগ্যতা আছে এই দেশকে সার্ভ করার, এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেদের প্রমাণ করে, সেখানে দেশের সংবিধান এবং প্রয়োজন এই দুটো মাথায় রেখে কথা বলেছে। সংবিধানের কথা যদি বলি, ডক্টর আকবর আলী খান প্রয়াত, ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে হ্যাঁ, সমতা আমাদের সংবিধানের মূল বিষয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমের যে জায়গাটি বলেছেন, এবং আমাদের অনুচ্ছেদ 15-তে এই বিষয়টি বলা আছে, আপনারা বলেছেন এবং আমি একাধিক বক্তার বক্তব্য শুনেছি। তার মানে হচ্ছে যে আমরা সেই কারণেই ওই বিশেষ ইন্টারিম যে পলিসিটা রিক্রুটমেন্টের কোটা থেকে এটা করেছেন, কিন্তু এটা কন্টিনিউশনের কোনো আসলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটা সম্পর্ক নেই। উনি বলছেন যে আমাদের সংবিধানের সাথেও নেই, সংবিধানের সাথে বলছে যে যেখানে বিশেষ অনগ্রসর অংশ যারা পিছিয়ে আছে তাদের দিতে হবে। এখন মুক্তিযোদ্ধা তো কয়েকজনের আলোচনায় শুনলাম, যেমন জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া, তিনিও তো মুক্তিযোদ্ধার সন্তান, তার সন্তান জাইমা রহমান, সে তো মুক্তিযোদ্ধার নাতনি। এখন ওরা কি অনগ্রসর অংশ? কিংবা জিল্লুর রহমান সাহেবের সন্তান পাপন, তিনি তো মুক্তিযোদ্ধার সন্তান। এরকম অসংখ্য, স্বয়ং প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার নেতৃত্বে দেওয়া একজন মানুষ, তারা তো মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া যেতে পারে, উনি কি অনগ্রসর? ফলে অনগ্রসর শব্দটাকে ইট শুড বি রিভিজিটেড অ্যান্ড রিডিফাইন্ড প্রপারলি। আকবর আলী খান তার গবেষণায় এই জিনিসটাই বলছেন যে এই বিষয়টা আসলে উই গট দি পয়েন্ট রং, যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে সত্যিকার অর্থেই যারা পিছিয়ে আছে, যাদের সুবিধা দেওয়া দরকার, আমরা ওই জায়গায় দিতে পারি। তবে এই বিশেষ ক্ষেত্রে সুবিধা দেওয়াটা কি করে 56% হয় সাধারণ মেধার ভিত্তিতে, যেখানে 45%, এটা কি করে হয়? বিশেষ তো বিশেষ, এবং তার সংখ্যা কত শতাংশ হওয়া উচিত? সেইখানে কোটা সংস্কার আন্দোলনে 2018-তে যখন তারা বিজয় অর্জন করেছে, আপনি জানেন যে সেখানে কি পরিমাণ মূল্য দিতে হয়েছে। শাসক দলের ছাত্র সংগঠন নানাভাবে প্রেশার তৈরি করার মধ্যেও তারা কিন্তু অর্জন করেছে, এবং আমরা লক্ষ্য করেছি সরকার বোধহয় একটু বিরক্ত হয়ে এই সব কিছু, মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে দিয়েছে, এবং তখন আমরা বুঝতে পারিনি। এখন আমরা যখন বুঝতে পারছি যে আপনি সড়ক সংস্কার আইন যেগুলো, সেগুলো বাতিল করে দিচ্ছেন, আপনি কোটা সংস্কারের এই জায়গাটায় রিট হচ্ছে এবং সেটা 18 পরিপত্র বাতিল করে দিচ্ছে, এই সবই হচ্ছে যে পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণত ডিকটেটরস ডিলেমা এটা বলা হয়, যে প্রভাবশালীরা কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিছু সিদ্ধান্ত নেয়। এবং এটা আমি প্রায়ই বলি যে এলাকার মোড়লরা অনেক সময় সবচেয়ে অন্যায় করা তার অনুচর বা তার সহপাঠী যে ধর্ষণের মতো অপকর্ম করলেও তাকে চট থাপ্পড় দিয়ে বিচার হয়ে গেছে বলে দিয়ে জনগণকে শান্ত করতে চায়, অথচ এটার বিচার হলো মৃত্যুদণ্ড। তাহলে বিষয়টি কি এরকম যে আমাদের যখনই কোনো চাহিদা হয়, সেটা গণতন্ত্র উদ্ধারের সংগ্রামই হোক অথবা ছাত্রদের এই কোটায় ন্যায্য সংস্কারের যে দাবি, সেই দাবিটি না মেনে যখন অভিমান বা এক ধরনের ক্ষোভ থেকে সিদ্ধান্ত দেয় এবং পরবর্তীতে এইভাবে আবার ওগুলোকে রিভাইভ করার চেষ্টা করা হয়, তাহলে কি আমরা এটা মনে করব যে এগুলো সবগুলো আসলে এক সূত্রে গাঁথা
এবং শুধুমাত্র পরিস্থিতি মোকাবেলার জন্য। তাই আমি যেটা মনে করি যে তাদের দাবিটি আমি এখানে এই জায়গায় শেষ করতে চাই, আমার একটা বক্তব্য আছে যে তারা আসলে যেই জায়গাটিতে দাবিটি করেছে সেটা খুবই ন্যায্য। তারা যেটা বলছে যে 18 যে পরিপত্র, দেখুন এটা সবাই জানে, তবু আমি এই দুটো বাক্যে একটু বলতে চাই, এই পর্যায়ে শেষ করতে চাই বলে, সেটা হচ্ছে যে তারা বলছে যে 18 পরিপত্রটা আসলে বহাল রাখুন এবং এই ক্ষেত্রে যদি কমিশন করার প্রয়োজন হয়, দে আর সো সেন্সিবল, তারা তো বলেনি যে এটাকে বাতিল করেছেন যেটা সেটাই রেখে দেন, এবং তাদের পুরনো দাবি এটা ছিল না। তারা বলছে 10% রাখেন। এখন আচ্ছা, আমাদের মুক্তি স্বাধীনতার এত বছর পর মুক্তিযুদ্ধের সন্তান এবং তাদের যে নাতি নাতনি তারা যেই পরিমাণ চাকুরি পেয়েছে, এখন ঠিক 30% চাকরি দেওয়ার মতো উপযুক্ত প্রার্থী আছে কিনা সেটা সন্দেহ। এবং উপযুক্ত প্রার্থী না থাকার কারণে আমি আপনার আলোচনায় কোনো একটা জায়গায় দেখেছি যে আপনার একটা আলোচনায় দেখেছি যে এখানে একটা বিশাল সংখ্যক আপনার চাকরি, প্রায় 3000-এর উপরে পদ শূন্য রয়েছে। তাহলে আমরা উপযুক্ত প্রার্থী যদি না পাই, তাও হচ্ছে 28 থেকে সম্ভবত 30 বা 31তম বিসিএস পর্যন্ত, তাহলে এই কয় বছরেই যদি এতগুলো পদ খালি থাকে, তাহলে মুক্তিযোদ্ধা আমাদের এই বিশাল অবদান রাখা, আমাদের এই যে গর্বের জায়গা যেটা তাদের সন্তান কিংবা নাতি, তাদের পক্ষ থেকে তাদের ন্যূনতম মেধার প্রমাণ রেখে ওই পদ পূরণ করার যে যোগ্যতা, সেটাও কিন্তু পূরণ করতে পারছে না। ফলে দাবিটি এই জন্য ন্যায্য যে আমরা দেশকে যদি সঠিকভাবে লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের যেই পরিমাণ গভর্নমেন্ট সার্ভেন্ট আমি বলছি যে দরকার, সেই পরিমাণ যদি কর্মকর্তা নিয়োগ দিতে না পারি, তাহলে আমরা প্রত্যাশিত সেবা তো পাবো না, তাহলে আমরা তো বঞ্চিত হচ্ছি এই জায়গাটা। দাবিটা সঠিক মনে হচ্ছে আমার। আমি মাস্টারমশাইয়ের কথা সবসময় মন দিয়ে শুনি, আজও ব্যতিক্রম না। কার কথা মনোযোগ দিয়ে শোনেন না আপনি? আমার কথা, বিশেষ করে মাস্টারমশাইয়ের কথা আমারটা শোনেন না? না, সেটা তো আপনি সঞ্চালক হিসেবে আসেনি। যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে 43তম বিসিএসে 701টি পদে কোনো নিয়োগ দেওয়া যায়নি। তা 43তম বিসিএস তো কোটা ছিল না। এবং আমি খুবই শুরুর থেকে যে কথাটি বলেছি, যে ছেলে পাবলিক সার্ভিস কমিশন সহ কিংবা সরকারি কোনো চাকরিতে সে প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, সমস্ত পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, দেখা গিয়েছে যে এই মেধার যে বিন্যাস বলা হচ্ছে, সেই মেধার বিন্যাসে 0.40 কিংবা 4-5-এর ব্যতিক্রম থাকার কারণে সে মেধাহীন হয়ে যাচ্ছে। মানে আমার কাছে এই প্রশ্নটাই খুব ঘুরে ফিরে মাথার মধ্যে আসে, আর আমার মাথায় সবসময় তুলনাই কিন্তু আসে। এবং আমাদের বাঙালির একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, প্রখ্যাত ঐতিহাসিক ব্যক্তি, ইতিহাসবিদ অধ্যাপক আর.সি. মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরুর সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি শুধু জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন তা না, তিনি ডিন ছিলেন। পরবর্তীতে 1937 সাল থেকে 1942 সাল, এই 5 বছরে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি তার আত্মজীবনীতে খুব স্পষ্ট করে লিখছেন, তিনি যখন উপাচার্য ছিলেন, তিনি লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সময় তিনি স্বাভাবিকভাবে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে তাকেই তিনি সবসময় নিয়োগ দিতেন না। তিনি খেয়াল রাখতেন বেশ কিছুটা পিছিয়ে থাকা শিক্ষার ক্ষেত্রে, ওই সময়কার প্রেক্ষাপটে বলছেন, তিনি তখনকার সময়ের মুসলিম জনগোষ্ঠীর থেকে তিনি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতেন। আবারও বলছি, লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে। কিন্তু যখন পুরো অধ্যাপক পদে যখন নিয়োগ হতো, সেই নিয়োগে তিনি মেধার যাচাই করতেন, সবচেয়ে ভালো রেজাল্ট তাকেই নিতেন, হিন্দু মুসলমান সে হিসেবে দেখতেন না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে কেন সেই সময় তিনি করেছিলেন। আমরা যেটাই বলি না কেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এত অহংকারের জায়গা, সেই বিশ্ববিদ্যালয়ের 103-4 বছরের ইতিহাসে যিনি
যাত্রা শুরু করেছিলেন প্রথম উপাচার্য। তিনি ইংরেজি ভাষায় কথা বলতেন, ইংরেজ ছিলেন, কিন্তু জাতিতে ইহুদি ছিলেন। কিন্তু তার কোনো কার্যক্রমে, তার এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে সময়কালে, তার কোনো রকম এই অবস্থান তিনি প্রকাশ করেননি। আমার কথা কেন এই কথাগুলো বললাম, যে আমাদের প্রেক্ষাপটটা কিন্তু অনেক রকম জরুরি। কিন্তু আপনি দেখেন, একটি তথ্য দেখেন, আমি 29 অনুচ্ছেদের কথা আবারও স্মরণ করতে বলবো আমার মাস্টারমশাইকে। সেখানে বলা হয়েছে, যেই শ্রেণী কর্মের বিশেষ প্রকৃতির জন্য যাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ ও নারীর জন্য সংরক্ষিত করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এবং আইনের ব্যাখ্যা নিশ্চয়ই আমাদের আইনবিদরা দিবেন। বিশেষ বিসিএস ছাড়া অন্য বিসিএসের নারীদের নিয়োগের হার আগের চেয়ে কমে গেছে। কোটা বাতিলের আগের সাধারণত 38তম বিসিএসে প্রায় 27% নারী নিয়োগ পেলেও কোটা বাতিলের পর সাধারণত 40 ও 41তম বিসিএসের নারীদের নিয়োগের হার 1 থেকে 2% কমে গেছে। অন্যদিকে কোটা বাতিলের আগে 38তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 21 জন সরকারি চাকরি পেয়েছিলেন। কোটা বাতিলের পর 40 এবং 41তম বিসিএসে মাত্র 1 জন করে সুপারিশ করা হয়েছে। আমি যে 28 এবং 29 অনুচ্ছেদের কথা বলছি, সেই অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যেটা অনগ্রসর অংশের কথা বলছেন। আমি আসছি আপনার কাছে, আমরা একটু প্রসঙ্গটা পাল্টাতে আমি চাই। একটু বলে রাখি, একটু বলি। আমার মাস্টারমশাই যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন, এবং সেই উদাহরণের আমি বিরোধিতা করছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় 1985 সালে 15 অক্টোবর যে দুর্ভাগ্যজনকভাবে জগন্নাথলের ছাদ ভেঙে পড়ল, 39 জন ছাত্রের প্রাণ দিল, অসংখ্য ছাত্র এখনও তার আহত জীবনযাপন করছেন। প্রথম যে ছাত্রটি আমি ওই অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসে, সে হচ্ছে আমি মারাত্মক আহত হয়েছিলাম। আহতদের পরে হয়তো পুনর্বাসন এবং সমস্ত রকম সুযোগ সুবিধার অনেক কিছু বিশ্ববিদ্যালয় সহ সরকারের নানান জায়গার থেকে হয়েছে। আমি একেবারে প্রথম দিন থেকে ওই মেডিকেলে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হোস্টেলে, হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমি প্রথম দিন থেকেই আমি এই তালিকায় নাম রাখি নাই। কেননা আমার মনে হয়েছে যে আমার জায়গায় আরও যারা বেশি আহত হয়েছে কিংবা যাদের সচ্ছলতা নাই, পারিবারিক সচ্ছলতা নাই, তাদের ক্ষেত্রে কাজে আসবে। অতএব এগুলো তো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসছি প্রফেসর কামরুল হাসান, এই প্রসঙ্গটা আমি শেষ করতে চাই। তো আপনার কিছু বলবার থাকলে আমি শিক্ষকদের প্রসঙ্গে যেতে চাই, শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। আমি ওই পুরনো প্রসঙ্গে জাস্ট একটা কথা বলি, যে জিনিসটি আসলে বলা দরকার সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, মানে একটা কথা বলা হচ্ছে যে সাব জুডিস হবে এখন আন্দোলনটায়, কিন্তু ব্যাখ্যাটা আসলে এটা না। যে অ্যাটর্নি জেনারেলের অফিস, সংবিধান আইন বিশেষজ্ঞ যারা, তারা পরিষ্কার বলছেন, বিশেষ করে আমি সেই আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল কথাই বলছি, ওনার আলোচনায় শুনলাম, যেহেতু উনি বিশেষজ্ঞ এটার গণপরিষদ ইস্যুতে গবেষণা করা